হচ্ছে না ভাইয়া। আচ্ছা ওকে, আমরা শুরু করি। আশা করতেছি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তাই না? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। দেখো, আমরা গত ক্লাসগুলোতে অলরেডি আমরা হচ্ছে আমাদের এই যে হচ্ছে কোনো একটা দ্বিঘাত বহুপদীর যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আমরা যেমন একঘাত বিশিষ্ট বহুপদীর গ্রাফটা পেয়েছিলাম হচ্ছে একটা সরল রেখা, দ্বিঘাত বিশিষ্ট বহুপদীর আমরা যে গ্রাফটা পেয়েছিলাম সেটার নাম মনে আছে তোমাদের? বলতে পারো? হ্যালো? হ্যাঁ ভাইয়া, প্যারাবোলা পড়াতে প্যারাবোলা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ দেখেছিলাম। যাই হোক, তো আমরা অলরেডি হচ্ছে সব একটু আসতে, আমি ক্লাস নিতেছি তো, দেখো। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে দুই চলক বিশিষ্ট বহুপদী বা পলিনোমিয়ালস অফ টু ভেরিয়েবলস। তো এটা আমরা ইজিলি বুঝতে পারতেছি যে আসলে, ধরো একটা সেকেন্ড আমার, আচ্ছা আমার কথা থেকে কি কোনো নয়েজ আসতেছে বলো তো? না ভাইয়া। ওকে, ওকে। দেখো, তো আমরা দুই চলক বিশিষ্ট মানে চলক থাকবে দুইটা, এরকম আমরা কয়েকটা উদাহরণ নিয়েছিলাম। ইভেন হচ্ছে আমরা দেখেছি যে আসলে এই যে আমাদের এগুলা যেখানে উদাহরণগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, এখন দেখো, আহ দুই চলক বিশিষ্ট বহুপদীর সাধারণ আকার কেমন হবে সেটা নিয়ে এখানে বলা আছে। অর্থাৎ এখানে মেইনলি হচ্ছে আমাদের তো সেই আগেই যে সি এক্স টু দি পাওয়ার পি, ওইটাই ছিল হচ্ছে মূলত বহুপদী হওয়ার জন্য মেইন যে কন্ডিশন সেটাই। এখন আমরা দুই চলক বিশিষ্ট হইলে এখানে চলক থাকবে দুইটা, সো দুইটার ক্ষেত্রে দুইটা পাওয়ার থাকতে পারে। একটা ক্ষেত্রে আমরা এম বলতেছি আর একটা এন, এটা কোনো ব্যাপার না। যাই হোক, তো এখন আমাদের এখানে যেমন বলা হয়েছে রাশিটির মাত্রা কত, আমি কিন্তু এগুলা তোমাদেরকে গত ক্লাস পর্যন্ত দেখিয়েছিলাম। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট পলিনোমিয়াল অফ থ্রি ভেরিয়েবলস। আমার মনে হয় আমি এটাও বলছিলাম না, থ্রি ভেরিয়েবলস এতটুকু তো মনে হয় পড়াইছিলাম, তাই তো? আচ্ছা, এখন চলো আমরা যেমন এখানে কিছু প্র্যাকটিসও করেছিলাম। ওকে, যেমন আমরা এগুলো তোমাকে বলছিলাম যে আমাকে বলো তো এখানে কোনটার সহগ কত, কোনটার মাত্রা কত, তাই না? এগুলো তো আমরা সব বলেছিলাম অলরেডি। যাই হোক, জি ভাইয়া। তো আচ্ছা, তো আমরা এখন তোমাকে আমি একটা করতে দিই এবং সেটা দিয়ে আমরা শুরু করি। তোমরা আমাকে এইটা বলো তো দেখি, এই যে এই 4 নম্বর ম্যাথটা, এখানে বলা হয়েছে যে তিন চলক বিশিষ্ট বহুপদী রাশিগুলোর প্রত্যেকটি পদের সহগ বের করে আমাকে দেখাবা, মাত্রা বের করে দেখাবা, এবং রাশিটির মাত্রা কত সেইটাও আমাকে বলে দিবা। দেখি করতে পারো কিনা। এটা সময় দিলাম আমি 2 মিনিট, 2 মিনিট দিলাম, দেখি করো। ভাইয়া বলবো। বলো। হ্যাঁ, প্রথম পদের সহগ হচ্ছে 1, দ্বিতীয় পদের হচ্ছে 2, তৃতীয় পদের হচ্ছে -3, চতুর্থ পদ হচ্ছে 5, পঞ্চম পদ হচ্ছে -2। ওকে, আর আর ওইটা তো অ্যাকচুয়ালি ধ্রুবক পদ, হ্যাঁ, ওটা তো আর কনস্ট্যান্ট, এটা তো আর কিছু আমাদের বলার নেই। আচ্ছা, যাই হোক, তার মানে আমরা অলরেডি মোটামুটি বুঝতে পারলাম যে আসলে কাহিনীটা কি। এখন দেখো, হোমোজেনাস পলিনোমিয়াল, এটা আমি বলছিলাম যে আমরা আমাদের আলাপ করার যে বহুপদীগুলো নিয়ে আমরা ডিসকাস করতেছি, সেই বহুপদীগুলোর মাত্রা যদি প্রত্যেকটা পদের ক্ষেত্রে সেম পাওয়া যায়,
তবে সেটাই হচ্ছে হোমোজেনাস পলিনোমিয়াল বা হচ্ছে সমমাত্রিক বহুপদী, তাই না? জি ভাইয়া। ওকে, এখন এখানে আমরা কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, আমার একটু ইয়ে হইতেছে। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক কি তোমরা কি দিয়েছো? তোমরা কি ওই অ্যাপসটা ইউজ করো? জি ভাইয়া, অ্যাপসটা ইউজ করি। আপনি বলেছিলেন যে পর্যন্ত পড়ানো হয়েছে এখান থেকে একটা হ্যাঁ, পরীক্ষা নিবেন। আচ্ছা, সেই পরীক্ষাটা আমি ভাবতেছি কি, যদি মানে আমি যদি এখন পরীক্ষাটা নিতে চাই তাহলে হচ্ছে মানে 10টা বা 15টা এমসিকিউ আসলে ওইভাবে তৈরি করা সম্ভব না, তাহলে এক টপিক বারবার রিপিট হবে। আমি মোটামুটি আগে আমরা এই সপ্তাহটা শেষ করি, দেন আমরা এক্সামটা নেই, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, কারণ জি ওই ভাইয়া। কম কম জিনিসের মধ্যে এক্সামটা নিলে কি হয়, আমি এক্সামের কথা বলে দিছি, এটার কারণ হচ্ছে যাতে তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়াটা পড়ো আর কি। যাই হোক, আচ্ছা দেখো, তো এখন আমরা দুইটা জিনিস শিখবো। তোমার বইয়ের মধ্যে কিভাবে কোনটা কি লেখা আছে এটা আমাদের এখনকার কনসার্ন না। আমি এখন বোর্ডে নিয়ে যাব এবং সেখানে আমি আমার মতো করে পড়িয়ে দেব। তারপরে তোমার বই থেকে আমি এক্সাম্পল গুলা টেনে টেনে তোমাকে বলবো, এটা করে দেখাও, ওইটা করে দেখাও। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, দেখো আমরা এখন যে দুইটা টপিক পড়বো সেটা হচ্ছে, দেখো, প্রতিসম বহুপদী সিমেট্রিক পলিনোমিয়াল আর একটা চক্রক্রমিক বহুপদী বা সাইক্লিক পলিনোমিয়াল। প্রথম কথা হচ্ছে আমরা কখন কাকে প্রতিসম বলবো এইটা, আর কখন আমরা কোনো একটা রাশিকে চক্রক্রমিক বলবো, এই দুইটা জিনিস আমাদের এখন শিখতে হবে। এবং এই দুইটা জিনিসের মধ্যে আমরা তফাৎ দেখবো যে আসলে কি হচ্ছে। তো চলো আমরা শুরু করি। আমি বোর্ডে নিয়ে যাচ্ছি এবং ওইখানে দেখো, আই হোপ তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ। তো আমরা আগে একটা রাশি লিখি। দেখো, আমাদের রাশিটা হচ্ছে পি অফ এক্স, এবং আমরা জানি না সেই রাশিটা কি। আমরা ধরে নিলাম সেই রাশিটা হচ্ছে একটা রাশি, আমরা নিলাম এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, তাই তো? এখন বলা হলো এই রাশিটা কি প্রতিসম বা সিমেট্রিক কিনা। প্রথম কথা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি জিনিসটাকে কিভাবে বলতেছি। আমরা প্রতিসম বলতে আসলে কি বুঝি? প্রতিসম বলতে মানে সিমেট্রিক, মানে একই রকম বোঝাচ্ছে। হ্যাঁ, তার মানে এখানে আমরা প্রতিসম তখনই বলবো যখন আমরা রাশির মধ্যে কিছু একটা চেঞ্জ আনবো, এবং সেই চেঞ্জ আনার পরেও আমি দেখবো যে আমার রাশিটা সেম, একই রকম আগের রূপটাই আছে, জাস্ট একটু রিয়ারেঞ্জ হয়েছে। ঠিক না? ধরো হচ্ছে আমরা অনেক সময় দেখি না যে, এটা তোমরা পার্সোনালি নিও না, ধরো হচ্ছে অনেক মেয়েরা মানে মেকআপ করার পরে আমরা তাকে চিনতে পারি না, কিন্তু কথা হচ্ছে যখন মেকআপ ছাড়া আর মেকআপ সহ সে কিন্তু মানুষটা একই। ঠিক এই ক্ষেত্রে সেম, আমরা রাশিটার মধ্যে হচ্ছে কিছু চেঞ্জ আনবো, একটু এদিক সেদিক করবো, মানে রাশিটাকে মেকআপ করবো আর কি। করার পরে যদি আমরা আবার মেকআপটাকে উঠিয়ে দেই, আমরা যদি আবার রিঅ্যারেঞ্জ করি, আমরা দেখবো আমরা সেম জিনিসটাকে পাচ্ছি। So, তখন আমরা তাকে বলবো প্রতিসম রাশি। এখন কথা হচ্ছে এই যে আমরা চেঞ্জ আনবো আমাদের রাশিটার মধ্যে, সেই চেঞ্জটা আমরা কিভাবে আনবো? আমরা দেখবো তিনটা চলক যদি থাকে, কি বললাম বলতো, তিনটা চলক, কিংবা ধরো দুইটা চলক, লিস্ট দুইটা চলক তার মধ্যে থাকবে। এবং আমি দেখব সেই দুইটা চলকের মধ্যে যখন আমরা চেঞ্জ আনবো, মানে একটার স্থলে আমরা আরেকটাকে বসাবো। ধরো এখানে এক্স ওয়াই জেড তিনটা চলক আছে, এখানে যে কোনো একটাকে আমরা ফিক্সড রাখবো যে বাবা তুই তোর জায়গায় থাক, তোকে আমি নাড়তেছি না, তোকে আমি মুভ করাচ্ছি না। কিন্তু বাকি যে দুইটা চলক থাকবে সেই দুইটাকে আমরা চেঞ্জ করাবো। চেঞ্জ করাবো মানে কি? ইন্টারচেঞ্জ করা, মানে একটার চেয়ারে আরেকটাকে বসাবো। বুঝতেছো? জি ভাইয়া। অর্থাৎ যে কোনো দুইটা রাশির ক্ষেত্রে আমরা এই কাজটা করব, মানে দুইটা চলকের ক্ষেত্রে। যদি করার পরে দেখি যে উই হ্যাভ গট দ্য সেম এক্সপ্রেশন অ্যাগেইন, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে প্রতিসম রাশি। তো সেম কাজটাই আমরা করব। আমরা এটাকে পলিনোমিয়াল অফ এক্স আবার লিখতেছি, এখানে কোনো সমস্যা নেই। এখানে লিখে আমরা কি করব, আমরা এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে এক্স কে বসাবো, কারণ আমাদের শর্ত ছিল আমরা যে কোনো দুইটা চলকের স্থান চেঞ্জ করব। তো চলো আমরা এক্স এর পরিবর্তে ওয়াই দেই, ওয়াই এর পরিবর্তে আমরা এক্স কে দেই। একটা কাজ করা যায়, কাজটা কি, আমরা এইটাকে আর পলিনোমিয়াল অফ এক্স ধরবো না, আমরা এটাকে অন্য একটা কিছু নাম দিব। কেন নাম দিব? কারণ আমরা যদি দেখি যে এই এক্স ওয়াই জেড চেঞ্জ করার পরে আমরা সেম রাশিটা না পাই, তখন আমরা লিখে দিব হুইচ ইজ নট ইকুয়াল টু
পলিনোমিয়াল অফ এক্স। সো এটাকে আমরা ধরো অন্য একটা নামকরণ করি, পলিনোমিয়াল এফ এক্স ধরেছিলাম, তো আমরা ধরো এটাকে ধরি হচ্ছে এফ অফ এক্স, ফাংশন অফ এক্স, নো প্রবলেম। এখন দেখো তুমি চেঞ্জ করার পরে কি পাচ্ছ, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স। একটু লিখেও নিতে পারো উপরে, আমি দাঁড়াও লিখে দিই যে রাশিটিতে, লিখে দিও রাশিটিতে এক্স এর স্থলে ওয়াই এবং ওয়াই এর স্থলে এক্স কে বসিয়ে পাই। ওকে, কি পাই আমরা, নতুন একটা ফাংশন পাই, সেই ফাংশনটাকে দিলাম ফাংশন অফ এক্স। তো এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে এক্স, ওয়াই এর পরিবর্তে এক্স, জেড জেড এর মতো থাকবে, কারণ আমরা যে কোনো দুইটাকে চেঞ্জ করতেছি, জেড জেড এর মতো থাকবে, আর এক্স এর জায়গায় ওয়াই বসালাম। এখন দেখো তুমি এই জিনিসটাকে একটু সুন্দর করে লিখো তো, দেখো এক্স ওয়াই এক্স, এটাকে তুমি লিখতে পারো এক্স ওয়াই, হ্যাঁ। দেন হচ্ছে দেখো এই যে জেড ওয়াই, এটাকে তুমি ওয়াই জেড লিখে একটু সামনে নিয়ে আসো, আর এই যে এক্স জেড, এটাকে তুমি জেড এক্স লিখতে পারো। তুমি কি তাকায় দেখছো ইতিমধ্যেই উই হ্যাভ গট দ্য সেম আনসার, দেখো এই রাশিটা রেশিটা ছিল সেম, তাই না? জি ভাইয়া। তাহলে আমরা বলতে পারি আমরা এটাকে যখন এক্স এর স্থলে ওয়াই বসিয়েছি এবং ওয়াই এর স্থলে যখন আমরা এক্স কে ইনপুট করেছি, দেন আমরা সেম আনসারটাকে পাচ্ছি বা সেম জিনিসটাকে আমরা পেয়েছি। এখন আমরা কি পেলাম, আমরা সেই পলিনোমিয়াল অফ এক্স টাকেই পেলাম। তো যেহেতু আমরা সেম অ্যান্সার পেয়েছি, সুতরাং এটি একটি প্রতিসম রাশি, মানে এটি একটি প্রতিসম রাশি। তোমরা কি বুঝেছো? জি ভাইয়া। ওকে, ওকে, বুঝলে ভালো। তো আমি এখন তোমাদের একটা প্র্যাকটিস দেই, দেখি পারো কিনা। এটাকে তোমরা পলিনোমিয়াল অফ এক্স ধরে নাও, ধরে আমাকে 2 মিনিট সময় না 3 মিনিট সময় দিলাম, 3 মিনিটের মধ্যে বলো, এটাই তোমাদের পরীক্ষার একটা অংশ হইতে পারে, আমাকে বলো, ঠিক আছে? ভাইয়া এটা তো প্রতিসম রাশি না। এটা কি প্রতিসম না নাকি? জি ভাইয়া। আচ্ছা, তুবা কি বলছে দেখি। জি ভাইয়া, প্রতিসম না এটা। থ্যাংক ইউ, এটা আসলে প্রতিসম না। তোমরা তো টেস্টটা ঠিকভাবে করেছো না? জি ভাইয়া। ওকে, চলো এবার আমরা প্রতিসমতা বুঝে ফেললাম। এবার আমরা শিখবো হচ্ছে আহ চক্রক্রমিক বা সাইক্লিক পলিনোমিয়াল। তো সেটা কিভাবে বের করতে হয় সেটাও আমি দেখাচ্ছি। দেখো, চলো আমরা একটা রাশিকে কল্পনা করি, সে রাশিটা হচ্ছে এরকম, পলিনোমিয়াল অফ এক্স ইজ ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab c। ঠিক আছে, এখন আমাকে বলা হলো এটা চক্রক্রমিক কিনা।
চক্রক্রমিক, কথাটার দিকে তাকাও, চক্রক্রমিক, সাইক্লিক, মানে জিনিসটা হচ্ছে একটার পরিবর্তে আরেকটা, একটার পরিবর্তে আরেকটা। তার মানে এখানে যে তিনটা ভেরিয়েবল আছে, তিনটা চলক আছে, সেই তিনটাকেই তুমি চেঞ্জ করে লিখবা। অর্থাৎ এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ। বুঝেছো তোমরা? জি ভাইয়া। তো সেই কথাটা বাংলা এখানে লিখবা, আমি আর বাংলাটা লিখতেছি না, আর না লিখলেও কোনো সমস্যা নেই, কারণ ম্যাথমেটিক্স কোনো লিটারেচার না, কোনো সাহিত্য না যে এখানে আমার অনেক কথাবার্তা লিখে ভরে ফেলতে হবে। হ্যাঁ, জীবনে এমন একটা সময় আসবে যে তুমি অঙ্ক করার জন্যও যতটুকু জায়গা দরকার সেটাও পাচ্ছ না। হ্যাঁ, তখন তোমাকে শর্টকাট করে টোরে অনেক হিসাব ব্রেইন দিয়ে করে শেষ করতে হবে। সো আমি যখন 9-10 ছিলাম আমার একটা অভ্যাস ছিল, এইটা আমার ক্ষেত্রে বাজে অভ্যাস ছিল না আমি মনে করি। আমি অঙ্ককে খুব শর্টকাট করতাম, কিন্তু আমি অঙ্কটা বুঝতাম, কারণ বুঝি বিদায় আমি শর্টকাট করতে পারতাম। শর্টকাটটা এরকম না যে আমি অঙ্কটা শর্টকাট মুখস্থ করে শর্টকাটটা করেছি, আমি অঙ্কটা পারতাম এবং আমার মাথার মধ্যে কয়েকটা ক্যালকুলেশন এভাবে হয়ে যেত। এন্ড দ্যাটস ওয়াই আমি ওইটাকে অ্যাপ্লাই করে করে বড় বড় অঙ্কগুলোকে 5-6 লাইন স্কিপ করেও আমি অঙ্ক করে ফেলতে পারতাম। বুঝতেছ? কারণ ওই 5-6 লাইনের জি হিসাব ভাই। আমার অলরেডি মানে ব্রেনের মধ্যে হয়ে যেত। এটার মেইন কারণ ছিল আমি বেশি বেশি প্র্যাকটিস করতাম, অঙ্কগুলো আমার কাছে পরিচিত হয়ে উঠছিল। এবং কোনো একটা অঙ্ক আমি আমার 9-10 এর জীবনে, মানে এমন কোনো অঙ্ক ছিল না, যেমন আমার পরীক্ষার ক্ষেত্রে আমি কখনোই অঙ্কে, মানে জেনারেল ম্যাথের ক্ষেত্রে, মানে খুব কমই 100 পাইছি, মানে 60-এর মধ্যে 60 পাইছি। ধরো আমি 70-70 পাইছি, মানে ক্রিয়েটিভ কোশ্চেন তো 70 ছিল। এটার কারণ কি ছিল জানো? খুব কম সময় কেন বললাম, কারণ অনেক সময় আমার 5 নাম্বার চলে গেছে, 4 নাম্বার চলে গেছে, ফুল মার্কসটা আমি আনতে পারি নাই। এটার মেন কারণ হচ্ছে পরীক্ষার হলে সবার চিন্তা থাকতো এরকম যে সে সবার ইজিটা অ্যান্সার করবে, সবচেয়ে ইজি কোশ্চেনটাকে সে সলভ করবে। কিন্তু আমার কাছে মনে হইতো যখন আমি দেখতাম যে একটা নতুন কোশ্চেন বা একটু কঠিন কোশ্চেন, আমার মানে আমি আমার মানে ভিতর থেকেই আমি আসলে ওই কোশ্চেনটা অ্যান্সার না করেই পারতাম না। তো কখনো দেখা যেত সেই অঙ্কটা আমি পরীক্ষার হলে মিলাইতে পারছি, কখনো মিলাইতে পারি নাই। যখন মিলাইতে পারি নাই তখন ওই 4 নাম্বার 5 নাম্বার কেটে চলে গেছে, আমি আসলে 60 পাই নাই। আবার যখন দেখতাম আমি ওইটা পাইরা ফেলছি, তখন সবাই 60 না পাইলেও আমি আবার ঠিকই 60 পাইছি। কথাটা বুঝতে পারছো? সো ম্যাথমেটিক্স হচ্ছে আসলে একটা ইয়ের মতো আর কি, একটা, অনেকে বলে না যে অনেক বুদ্ধিমান না হলে ম্যাথ সলভ করা যায় না, কিন্তু আমার কাছে মনে হয় অনেক প্র্যাকটিস না করলে ম্যাথ সলভ করা যায় না। অনেক বুদ্ধিমান হইলেও সে যদি প্র্যাকটিস না থাকে, সে ত্রিকোণমিতি পারবে না, এরকম বীজগাণিতিক অনেক জিনিস মিলাতে পারবে না। সো ম্যাথের ব্যাপারটাই আসলে প্র্যাকটিস। তোমরা কি বাসায় অনেক প্র্যাকটিস করো ম্যাথ, বলো তো? করি আর কি মোটামুটি। এখন তো ওইভাবে পড়ালেখা হয় না। ও আচ্ছা, তোমরা তো পড়ালেখা করো না, তোমরা তো হচ্ছে জেন জি, তোমরা পড়াশোনা ছাড়া সবকিছু পারো। আচ্ছা দেখো, আমরা এখন এটাকে ফাংশন অফ এক্স লিখবো। কেন ফাংশন অফ এক্স লিখতেছি? কারণ আমরা এখানে একটা চেঞ্জ আনতেছি। তো চেঞ্জ আনলে তো আর আমরা এটাকে পলিনোমিয়াল অফ এক্স বলবো না, কারণ আমরা দেখবো যে আমরা চেঞ্জ আনার পরে সে আসলেই পলিনোমিয়াল অফ এক্স এর মতো হয়েছে কিনা। তো আমরা এখন কি করব, প্রত্যেকটা চলকের লোকেশনটাকে চেঞ্জ করব। এর জায়গায় বি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ। ওকে, এর জায়গায় বি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ। এটাকে আমি একটু কিউট করে লিখি। এ কিউবটাকে আগে আনলাম, বি কিউবটাকে পরে আনলাম। তুমি কি দেখতে পাচ্ছ, আমরা যখন প্রতিসম রাশিকে প্রুফ করলাম, ইন দ্যাট কেস আমরা দুইটা চলকের লোকেশনকে চেঞ্জ করছি। বাট হোয়েন উই আর ডিলিং উইথ সাইক্লিক এক্সপ্রেশন, যখন আমরা সাইক্লিক বা চক্রক্রমিক রাশিগুলোকে নিয়ে কথা বলতেছি, আলাপ করতেছি, তখন কিন্তু আমরা তিনটা চলকের স্থানকে চেঞ্জ করছি। তোমরা কি বুঝতেছো আমি কি বলছি? জি ভাইয়া। ওকে, তো এখন আমরা সিকিউ, এখন দেখো আবার এটাকে একটু সুন্দর করে লিখো, এ বি সি। দেখো উই হ্যাভ গট দ্য সেম এক্সপ্রেশন। তার মানে কি, আমি যখন ফাংশন অফ এক্স ধরে নিলাম, দেখলাম সেই ধরাটা আসলে সঠিক ছিল, সে পি অফ এক্স এর সমান সমান। যদি সমান না হইতো তাহলে কিন্তু এখানে কি লিখতে জানো, এখানে এভাবে দিয়ে একটা দাগ কেটে দিতে যে সমান না, দেন লিখতে সুতরাং এটি চক্রক্রমিক নয়। ওকে, এখন যেহেতু সমান, সো আমরা সমান দিতেছি, সুতরাং পলিনোমিয়াল অফ এক্স একটি চক্রক্রমিক রাশি। তুমি এটাকে প্রতিসম প্রমাণ করে দেখতে পারো। তার মানে একটা রাশি একই সাথে প্রতিসম এবং চক্রক্রমিক দুইটাই হইতে পারে। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, জি যদি এটা ভাইয়া। বুঝে থাকো, ওকে, তাহলে আমাকে এই যে এটা এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স, এইটা আসলে একটু আগে দেখেছিলা যে এটা প্রতিসম ছিল না। তো এখন তুমি দেখো তো এটা চক্রক্রমিক কিনা, করে আমাকে জানাও তো। ভাইয়া এগুলো কি মাইনাস হবে?
না না, সবগুলো প্লাস, আগের আগের রাশিটাই আমার এখানে তো মুছে দিচ্ছি আমি। তোমরা কি করেছো, চেষ্টা করতেছো কিনা সেটা বলো। জি ভাইয়া চেষ্টা করতেছি। ওকে, জাস্ট ট্রাই। হ্যাঁ ভাইয়া এটা চক্রক্রমিক। ওকে, এটা আসলে চক্রক্রমিক। আচ্ছা তুবা, তুমি পেরেছো এটা? না পারলে আমি সলভ করে দিব, নো প্রবলেম। জি ভাইয়া করতেছি। করো। জি ভাইয়া রাশি তো পরিবর্তন হয় না। তার মানে এটা চক্রক্রমিক, বুঝতে বুঝতে পারছো তো নাকি? আচ্ছা, জি ভাইয়া। থ্যাংক ইউ। চলো আমরা নেক্সট টপিকটাতে যাই। তার মানে আমরা চক্রক্রমিক যদি কোনো রাশি থাকে, তোমরা দেখবে যে তোমাদের গাইড বইগুলাতে বা হচ্ছে বইয়ের মধ্যেও এগুলোকে বাংলায় কথাবার্তা লিখেছে। তো মানে এটার পরিবর্তে উল্টা বসাই, এটার স্থলে উল্টা বসাই, বসিয়ে এইরকম পাই, তাই এটা চক্রক্রমিক। এত কিছু লিখার দরকার নাই। আমি যেভাবে ম্যাথমেটিকলি জিনিসটাকে রিপ্রেজেন্ট করলাম, ঠিক তোমরা ওইভাবেই প্রেজেন্ট করবা, মনে থাকবে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আচ্ছা। এখানে কিছু চক্রক্রমিক রাশির উদাহরণ দেওয়া হয়েছে। ওকে, এখানে বহুপদী রাশির গুণ ভাগ যোগ এগুলা বলা হয়েছে। এখন এই রাশিগুলোর যোগ গুণ ভাগ এইগুলো আসলে দেখো অলরেডি তোমরা জানো। এখানে আসলে বক্স করে করে জিনিসগুলোকে ওইভাবে পড়ানোর কিছুই নেই। তোমাকে যদি এই রাশিটা আর এই রাশিটা যোগফল করতে বলা হয়, এই রাশিটাকে আর এই রাশিটাকে যোগ করতে, তোমরা কি করবা? খুবই সিম্পল, তোমরা সেম জিনিসগুলোকে যোগ করে ফেলবা, তাই তো হয়ে যায়। এখানে এক্স কিউব একটা, এখানে দুইটা, তার মানে 3x কিউব। এখানে -3x, এখানে আসলে এক্স এর কিছুই নাই। সো আমরা থ্রি এক্স টাকে 3x হিসেবে রাখবো, সো -3x। এখানে +1, এখানে +3, সো +4। এখানে হচ্ছে আর কিছু নাই, এখানে -x² আছে, -x² শেষে রেখে দাও। এখন এটাকে একটু ইজিলি গুছায় লিখতে পারো, যেমন 3x কিউব, তারপরে x²টাকে আনো, কারণ পাওয়ার গুলাকে কম বড় থেকে ছোট আকারে লিখতেছি, -3x+4। তো এই হচ্ছে আসলে আমাদের যোগ বিয়োগের কাহিনী। ওই যে ক্লাস 6-এ থাকতে তোমরা যেভাবে যোগ করেছিলা, 7-এ থাকতে যেভাবে যোগ করেছিলা, মনে আছে? জি বলতো। ভাইয়া। তো এখানে এটাকে একটা ছক দিয়েছে, এবং দিয়ে তারা দেখো কি একটা দরকার আছে আজের কাজ করার, যে p(x) এখানে x³ এর সহগ, এখানে x² এর সহগ, এখানে x এর সহগ, দেন সহগ গুলাকে যোগ করো, যোগ করে করে এখানে বসাও। দরকার নাই এত কিছু, কি দরকার আছে? আমরা তো বুঝতেছি, তাই না? বলো তো। জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কি গুণ করার বিষয়টা। আমরা যোগ বিয়োগটাকে আমরা পারবো আশা করি, কারণ যোগ বিয়োগ নিয়মটা হচ্ছে সেম, একদম ইজি। একটা প্রসেসে আমরা যোগটাকে করতে পারি বা বিয়োগটাকে করতে পারি। মানে হচ্ছে এক জাতীয় জিনিসগুলোকে যোগ করে ফেলা, কিংবা এক জাতীয় জিনিসগুলোকে বিয়োগ করে ফেলা, এই তো। এখন বলা হচ্ছে গুণ করো, তো গুণ করাটাও কিন্তু সেম। আমরা হচ্ছে ক্লাস 7-এও এটা করেছি, আমরা ক্লাস 8-এও গুণ করতে পারি। কিভাবে করতে হয় আমি এখানে দেখাই, আমি আর বোর্ডে যাচ্ছি না। যেমন ধরো হচ্ছে x² + 3 and multiply by x+2। এখন দেখো কি করবো আমরা, খুব সিম্পল। আমরা এই প্রথম রাশিটাকে দিয়ে, মানে প্রথম পদটাকে দিয়ে সবগুলোকে গুণ করে দিব। তো এখন x² দ্বারা যদি তুমি পুরোটাকে গুণ করো, সো ইট উইল বি x² into x, that is x³ x² into 2, that is 2x², x into 3, এখন 3 দিয়ে গুণ হবে, তাই না? বলো বলো, আমাকে সাথে একটু কোঅপারেট করো। জি 3 ভাইয়া। দিয়ে গুণ হবে, সো 3x 3x + + 6। 6। এখন এটাকে তুমি আর কিছু করার নেই, এটা অলরেডি রিয়ারেঞ্জের মতোই হয়ে গেছে।
রিয়ারেঞ্জটা আমরা এভাবে করতে চাই, কারণ প্রত্যেকটা বহুপদী লেখার একটা রুলস আছে। রুলস বলতে কি, তুমি ওই রুলসটা ব্রেক করলে কি তোমার নামে মামলা হবে? না, মামলা হবে না, ভুলও হবে না। কিন্তু আমরা একটা একটা আদর্শ রূপ আছে প্রত্যেকটা জিনিসের। যেমন ধরো তুমি তোমার শার্টটা তোমার বডিতে পরো, তোমার উপরের সাইডে পরো, আর প্যান্ট নিচে পরি আমরা। কিন্তু এখন আমি যদি বলি আমি প্যান্টটা উপরে পরবো এবং কেটে কুটে ঠিক করে নিব, আর নিচে শার্ট পরবো, কেউ কি আমাকে মারতে আসবে, ধরতে আসবে? না। কিন্তু জিনিসটা আদর্শ রূপে হইলো না। ঠিক সিমিলার ওয়েতে আমরা যখন একটা বহুপদীকে লিখতেছি, তার একটা আদর্শ রূপ আছে। আদর্শ রূপটা কি আসলে? আমরা বড় পাওয়ার গুলো থেকে ছোট পাওয়ারের দিকে যাব। দেখো, এখানে এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার 1, 3 to 1, আর সর্বশেষে থাকে ধ্রুবক পদ। তোমরা কি আদর্শ রূপের লজিকটা বুঝছো কিনা বলো তো? জি ভাইয়া, মানে সাজিয়ে লেখা সোজা কথা। হ্যাঁ হ্যাঁ, মেইন কথা সাজিয়ে লেখা, এটাই। ওকে, এখন বলা হয়েছে এটা দিয়ে এটাকে গুণ করে, এটা দিয়ে এটাকে গুণ করো। তোমরা আমাকে 2 নাম্বারটা করে দেখাও দেখি। এটাই এক্সাম। হ্যাঁ, আমি এটার উপরে মার্কিং করতে পারি চাইলে। হ্যাঁ, আমাকে এটা গুণ করে দেখাও। সময় 3 মিনিট দিলাম আমি, তোমরা আশা করি এর আগে করে ফেলতে পারো। Fine, no problem. ছোট বড় যে অংশগুলোকে আমরা সাহায্য করেছে, আপনাদের প্রত্যেক যে আমানত আমরা রক্ষা করছি এবং আমানতগুলো কোথায় পৌঁছে দিচ্ছি আপনারা দেখুন। এই জায়গাগুলো কিন্তু কোনো প্রাণের প্রাণ আবার এটা কিন্তু মস্করা সামনে মস্করা আছে। একজনের নাম শ্যামল দত্ত, অন্যজন ভাইয়া করেছি। ওকে, আমাকে আনসারটা বলতে পারো? বা দেখি তুবা করুক, 1 মিনিট সময় নাও, ওকে একটু করতে দাও, দেন আমরা আনসারটা মিলাবো। আচ্ছা ভাই, বলতে সমস্যা নেই, আপনার এনআইডি কার্ডের দুটো এনআইডি কার্ডের ছবি দেন, আর একটা ভিডিও ডাউনলোড করতে। জি ভাইয়া, করা হয়েছে। করা হয়েছে? আচ্ছা, অ্যান্সারটা বলতে পারো? আচ্ছা, তুবা বলো, মুনতাহা মিলাদ বলো। এক্স স্কোয়ার, সরি, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস 5 এক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস 5 ওয়াই কিউব মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার। ওয়াই স্কয়ার। ওকে, তোমারও সেম না মুনতাহা? জি ভাইয়া। ওকে, আচ্ছা, তো আমরা গুণটা পারছি, ভাগটাও ইনশাল্লাহ পারবো। এখন ভাগের ক্ষেত্রে কি আমরা ওই যে আসলে এগুলো হচ্ছে আমাদের ওই যে ছোটবেলায় আমরা করতাম, ক্লাস 7 থাকতে, মনে আছে তোমাদের? জি ভাইয়া। তো সেটাই, সেই ভাগটাই। তো চলো আমরা ভাগটাকে করি। দেখো, আমরা একটু বোর্ডে নিয়ে যাই ভাগটাকে করার জন্য।
আমি একটা করে দিব, বাকিটা তোমরা করে ফেলবা। ক্লিয়ার? জি ভাইয়া। আরে আইফোনের একটা প্রবলেম, মানে স্টোরেজ ফুল হয়ে যায়। দাঁড়া এক সেকেন্ড। ওকে, আমরা হচ্ছে এই অঙ্কটাকে করব, আমাকে বলবা। হ্যাঁ, বলো তো দেখি কাকে দিয়ে কাকে ভাগ করতে হবে। উদাহরণ 1 নাকি একক কাজ? হুম, ধরো এক সেকেন্ড। এই যে উদাহরণ 1, এইটা এটা। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, x মাইনাস ওয়ান ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর। ওকে, এক্স মাইনাস ওয়ান, তারপরে কত এখানে? 4x ফোর স্কয়ার এক্স মাইনাস স্কোয়ার ফোর। এই তো নাকি? জি ভাইয়া। ওকে, এখন তোমাকে বলা হয়েছে এটাকে দিয়ে এটাকে ভাগ করতে হবে। খুবই সিম্পল। আমরা দেখবো পাওয়ারটাকে আমরা ধরবো, সামনে কি আছে সেটা আমাদের কনসার্ন না, আমরা পাওয়ারটাকে ধরতেছি। এখন একটা কাজ করতে পারি আমরা, দেখো এখানে কি আছে বলতো, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে আছে হচ্ছে শুধু এক্স। তো আমরা এইটাকে কত দ্বারা গুণ করলে আসলে আমরা এখানে এক্স স্কোয়ার পাবো? এক্স দ্বারা গুণ করলে, কারণ এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার। ইভেন তুমি একটা কাজ করতে পারো, যেখানে 4 দিয়ে গুণ করতে পারো, তার মানে 4x দিয়ে গুণ করে দাও। তো 4x দিয়ে যদি গুণ করো, দেখো একবারে হয়ে যাচ্ছে। 4 ইন্টু এক্স, দ্যাট ইজ 4x স্কোয়ার। নো 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 নো, হচ্ছে না। তার মানে আমরা শুধু এক্স দ্বারা গুণ করবো। এক্স দ্বারা যদি শুধু গুণ করি তাহলে কি হবে বলো তো? তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4, তাই না? না ভাই, হ্যাঁ, আমাদের x প্রথম হবে। কনসার্ন হবে কি জানো? হ্যাঁ, মাইনাস এক্স হবে। হ্যাঁ, আমাদের প্রথম কনসার্ন এইটাই হবে। আমি দেখাই একটু। আমাদের অলওয়েজ আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে আমরা প্রথমে এক্স দিয়ে গুণ করব। আমরা গুণ করে দেখব যে আসলে আমরা অ্যান্সারের কতটুকু কাছাকাছি যেতে পারছি। এখন ধরো আমরা এক্স দ্বারা গুণ করলাম। আমি প্রথমে কেমনে দেখাচ্ছি, এক্স দ্বারা গুণ করলাম। তো এক্স দ্বারা গুণ করলে আমরা কি পাচ্ছি বলো? এক্স স্কোয়ার মাইনাস এক্স পাচ্ছি। তো আমাদের কিন্তু আসলে এরপরে আমাদের উচিত এখানে একটাকে কেটে ফেলে দেওয়া। তো আমরা যদি এক্স দ্বারা গুণ করি, শুধু এক্স দ্বারা গুণ করলে আমরা তো এখানে এক্স স্কোয়ার পাচ্ছি। তো এখন আমাদের কি করতে হবে? আমাদের 4x দ্বারা গুণ করতে হবে। কারণ 4x দ্বারা যদি গুণ করি তাহলে দেখো এই হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 4x। বুঝতে পারছো? জি ভাইয়া। এখন দেখো আমরা হচ্ছে কি হলো, এত মোটা হচ্ছে কে লেখাটা। আচ্ছা, এই 4x স্কোয়ার কাটা চলে যাবে, বলো তো কেন? হচ্ছে একই কারণ রাশি আমরা তো এবং ম্যানেজ করতেছি। জি ভাইয়া। হ্যাঁ, আমরা তো এখানে বিয়োগ করতেছি, সো বিয়োগ করলে তো এটা বিয়োগ হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। আর এটা যদি প্লাস হয়, সো এটা থাকবে কি প্লাস 4x মাইনাস 4, কারণ উপরে মাইনাস 4 আছে। আমরা আগে এক্স এর সংখ্যাটা লিখতেছি, তাহলে 4x মাইনাস 4। এখন দেখো তুমি 4 দ্বারা গুণ করে দাও, প্লাস 4 দ্বারা, 4 দ্বারা গুণ করলে দেখো 4x মাইনাস 4। সো এখন কাটাকাটি করো, আসলে শূন্য হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আরেকটা দেখাচ্ছি, সমস্যা নেই, আরেকটা আমি দেখাবো। বলো আপাতত এতটুকু বুঝতে পারছো কিনা, জানো তো আমাকে? জি ভাইয়া, এটা বুঝতে পেরেছি। ওকে, বুঝতে থাকলে আমি হচ্ছে এক সেকেন্ড, আমি নেক্সট অঙ্কটা তোমাকে করাই দিচ্ছি। তাহলে হচ্ছে তোমাদের আমি এখানে যে একক কাজ থাকবে ওইটাকে আমি তোমাকে করতে দিব। চলো আমরা উদাহরণ 2 করি, এটা মুখোমুখি করা যায়। দেখো এখানে এক্স স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 1 আছে, আর এখানে অলরেডি 4x স্কোয়ার আছেই। সো তুমি কত দ্বারা গুণ করলে প্রথম পদটা পাচ্ছ? 2 দ্বারা। 2 দ্বারা গুণ করো, সো 4x স্কোয়ার মাইনাস 2। এখন তুমি যদি বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে এইটা এটা কাটা চলে যায়, থাকে হচ্ছে প্লাস 1 প্লাস 2। সো প্লাস 1 প্লাস 2 দ্যাট ইজ 3। এখন তো আর কিছু করা যাচ্ছে না, সো এটা হচ্ছে আমাদের ভাগ শেষ। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তো আমাকে তোমরা না পারলে আমি করে দিব, নো প্রবলেম, বাট ইউ হ্যাভ টু ট্রাই এট ফার্স্ট, জাস্ট সলভ ইট। একক কাজের 1 নাম্বারটা, এটার সময় আমি দিলাম। উম, ঠিক আছে, তোমরা নাও 3-4 মিনিট যতটুকু নিতে পারো নাও, আমাকে অ্যান্সারটা বলবা। ভাইয়া একটা করে ফেলছি। ওকে ঠিক আছে, অ্যান্সারটা বলতে পারো তাহলে তোমরা মিলে নিবা।
ভাইয়া ভাগফল এসেছে এক্স স্কোয়ার মাইনাস 1 আর ভাগশেষ হচ্ছে 3। এটা মানে ফার্স্ট অ্যান্সার, ফার্স্ট জি কোশ্চেনটার ভাইয়া। অ্যান্সার এটা কিনা? ওকে ঠিক আছে, মানে এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। আচ্ছা ওকে, আমরা দেখি পরে মুনতাহা কি করেছে। হ্যাঁ ভাই, ভাগফল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 আর ভাগশেষ হচ্ছে 3। ওকে ঠিক আছে, ওকে আচ্ছা। তো আমরা তাহলে এটাও পারবো তাই না, এই পরের অঙ্কটা, নেক্সট নেক্সট জি ম্যাথটা? ভাইয়া। জি ভাইয়া। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমাদের কিছু ম্যাথ দেওয়া আছে। এখানে তারা ওই যে একটা সূত্রকে অ্যাপ্লাই করা হয়েছে, বুঝছো? দেখো আমরা অলরেডি জানি তো এটা, ওই যে ছোটবেলায় শিখছিলাম যে বাহ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, তাই না? জি ভাইয়া। তারপরে হ্যাঁ হ্যাঁ, তো এগুলো ইজি। আমরা এখন এইগুলোকে একটু ম্যাথমেটিক্যালি দেখানো হয়েছে। ধরো এটা হচ্ছে আমাদের বাহ্য, এটা হচ্ছে আমাদের ভাজক, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তো এইভাবে তারা একটা সমীকরণ আকারে দেখানো হয়েছে। এখন যেটা শিখবো এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম। এটা কি? দেখো একটু আগে আমরা যে ভাগশেষটা পাইলাম না, দেখো তো, এই যে তুমি বললা যে ভাইয়া ম্যাথের উত্তর হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে ভাগফল, আর ভাগশেষটা হচ্ছে 3, তাই তো? জি ভাইয়া। জি এখন এই যে ভাইয়া। এই ভাগশেষটা আমরা তো প্রথম একটা প্রসেস শিখলাম, যে নর্মাল ওয়েতে আমরা জাস্ট ক্লাস 7-এ আমরা যে ভাগের সিস্টেমটা শিখেছিলাম সেই পদ্ধতিতে আমরা ভাগ করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের প্রথম প্রসেস। কিন্তু আমরা চাইলে এই শুধু ভাগশেষটাকে, নট ভাগফল, আমরা ভাগশেষটাকে আমরা একটা ইম্পর্টেন্ট উপায় বের করতে পারি, একটা ইজি উপায়। সেটা কি, সেটাই আমি এখন তোমাকে দেখাবো। চলো আমি শুরু করি। আমি আবারও বলতেছি, আমি এখন আমার মতো করে একটা আহ, দেখাবো, সেটা হচ্ছে তোমরা দেখবা। দেখো ভাগশেষ উপপাদ্য, এই যে এখানে অনেক কিছু লেখা আছে। তুমি বলতে পারো যে এটা তো আমরা খুব কঠিন কিছু, মানে কি হিজিবিজি হিজিবিজি, আমাদের কি এত কিছু জানতে হবে? অবশ্যই না। কেননা, কারণ এগুলা হচ্ছে যে আমরা প্রসেসটা শিখে ফেলতেছি। তো প্রসেসটা যদি আমরা শিখে ফেলি তাহলে তো আর আমাদের আসলে আহ মানে এই ক্যালকুলেশনটা জানতে হচ্ছে না। এই ক্যালকুলেশনটা তো আমাকে এটাই প্রমাণ করে দেখানো হয়েছে যে আমরা যদি এই উপায়ে বের করতে চাই তাহলে আসলে বের করা সম্ভব। তো আমরা একেবারে প্রসেসটা শিখে ফেলবো, প্রমাণটা আমাদের আপাতত দরকার নেই। দেখো উদাহরণের দিকে তাকাও, বলা হয়েছে কি এই রাশিকে এত দ্বারা ভাগ করলে, তার মানে এটা আমাদের ভাজক, এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা আমরা বের করব। আমাকে কোশ্চেনটা বলবা, আমি বোর্ডের মধ্যে যাই, বলো তো। আমাদের বহুপদীটা কি, পলিনোমিয়াল অফ এক্স, এইটা কি বলো? 3x³ - 2x + 1। এইটাকে আমাদের কত দ্বারা ভাগ করতে হবে বলো তো? এটা কি 2x + 1? 2x + 1 দ্বারা ভাগ করতে হবে। সো আমরা হচ্ছে এটা দিয়ে ভাগ করব। তো আমরা যাকে দিয়ে ভাগ করব সেটাকে আমরা এখন কি করব, আমরা এখন এটাকে 0 ধরে নিব অলওয়েজ। কারণ 0 কখন আমরা ধরি, যদি আমরা এটাকে 0 ধরি তাহলে আমরা এখানে একটা x এর একটা মান পাবো। x এর মানটা কি হবে দেখো, এই 1 এই পাশে গেলে হচ্ছে -1, আর এই 2 এখানে গুণ আছে, সো এটা হবে -1/2। এখন তুমি এই x এর স্থলে তুমি -1/2 বসিয়ে দাও। ওকে, আমরা বসাচ্ছি। তো 3 ইন্টু -1/2 হোল কিউব -2 ইন্টু -1/2 প্লাস 1। এখন ক্যালকুলেশন করো, এই ক্যালকুলেশনটা তোমরা আমাকে করে জানাও, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তোমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটর লাগে থাকে তোমাদের কাছে, তাহলে তোমরা ইজিলি কিন্তু এটা সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে তোমরা এটাকে অ্যান্সার করে ফেলতে পারবে, ঠিক আছে?
বুঝতে পারছি যে আপনার ভিডিওর মধ্যে আপনার কিভাবে ভিউজ হবে এই জন্য আপনাদের কিন্তু আপনার ভিডিও যদি আমরা প্রশ্ন করি সেরকম ভিডিওর মধ্যে একটা ভিউজ চেষ্টা করতে কলা তো দেখতে পারে কি রকম কথা আছে ঢাকা ইউনিভার্সিটি তোমরা কি ট্রাই করতেছো নাকি হিসাবটা আমি করে দিব বলো তো? করতেছি ভাইয়া। ওকে, ঠিক আছে। আমরা এখন এই যে লাইভ দেখে আমরা ভাই সবাই সুজিবাদের দিকে আসেন এই যে দেখেন এই যে ভাইয়া করেছি কত বলো তো, আনসারটা কত হয়? 9/8। 9/8। সো এইটাই হচ্ছে আসলে আমাদের ভাগশেষ। বুঝতে পারছো? জি ভাইয়া। তুবা তুমি কি পেরেছো এটা সলভ করতে নাকি আমি করে দিব বলো? জি ভাইয়া করে দেন। ওকে, থ্যাংক ইউ। করে ভাইয়া দিচ্ছি, no ক্যালকুলেটর problem। দিয়ে হচ্ছে 2.020। তুমি ক্যালকুলেটর দিয়ে হচ্ছে তুমি সাইন্টিফিক ক্যালকুলেটর কোনটা নিয়েছো বলো তো? একটা হচ্ছে কালো কালারের ওই যে MS 99 991 MS, ওইটা না। হ্যাঁ, ভাইয়া এটা সাদা এফএক্স। FX, এটা দিয়ে তাহলে তুমি হচ্ছে ঠিকভাবে ব্রেকেট গুলো ইউজ করে বসাতে পারো নাই হয়তো বা। আমার একটা ইচ্ছা ছিল যে আমি ক্যালকুলেটর নিয়ে তোমাদেরকে একদিন একটা ক্লাস নিতে চাই। হ্যাঁ, মানে ক্যালকুলেটর ইউজ নিয়ে আমার ওই সফটওয়্যার, আমাদের এই সফটওয়্যারটা আসলে আমার ল্যাপটপে আগে ইনস্টল করতে হবে, তা না হলে তো আমি দেখাতে পারবো না। কারণ আমরা অনেক সময় অনেক ক্যালকুলেটর ইউজ করি বাট জানি না যে আসলে কোন কিটার কোন কাজ। আচ্ছা যাই হোক, এটাকে আমি হিসাব করে দেখাই, দেখো আমি মুখে মুখে হিসাব করে ফেলবো। এখানে তো 1/2, তো 1/2 যদি আমরা কিউব দেই, সো এটা হবে হচ্ছে নিচে হবে 8, আর উপরে 1 এর উপরে কিউব দিলে হচ্ছে 1, কারণ 2 এর উপরে কিউব করলে 8 হয়, 1 এর উপরে কিউব দিলে 1ই হবে। আর যেহেতু এটা বেজর পাওয়ার, ফি তো বেজর, তাই না? সো এখানে নেগেটিভ চিহ্নটা নেগেটিভ থেকে যাবে, এটা থেকে যাবে। তাহলে 1 এর উপরে কিউব দিলে 1 হচ্ছে 1 × 3, দ্যাট ইজ 3। তো -3/8 আমি মুখে মুখে করতেছি কিন্তু, বাট আমাদের অবশ্যই, আমরা যেহেতু এখন 9-এ পড়ি এবং আমাদের ক্যালকুলেটর ইউজ করাটা আমাদের জন্য জায়েজ, মানে সাইন্টিফিক ক্যালকুলেটরটা আমরা এখন এই স্টেজে ইউজ করতে পারবো, ঠিক না? সো কেন নয় আমরা ক্যালকুলেটর দিয়ে করব, ঠিক আছে? যাই হোক, এখন আমরা এখানে দেখো A2 আর A2 কাটা চলে যাবে যেহেতু উপরে নিচে গুণ, আর এই যে মাইনাস, এ মাইনাস 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 হচ্ছে প্লাস, সো +1, আর এখানে হচ্ছে আরেকটা 1 থেকে যাচ্ছে, তাই না? বুঝতে পারছো বলো তো? জি ভাইয়া। হ্যাঁ, ভাইয়া তাহলে এখন দেখো 1 + 1 2, আমি একবার 2 লিখে দিই, তো এটা হচ্ছে আমাদের 2। ওকে, এখন তুমি হিসাব করো, আমি মুখে মুখে করতেছি কিন্তু ভেঙে ভেঙে। এখানে হচ্ছে 8 লসাগু করলে 8 হলে উপরে থাকবে হচ্ছে -3 প্লাস 8 2 গুণে হচ্ছে 16। ওকে, তো 16 - 3 কত হবে বলো তো? 13 হবে না? আমার হিসাব কি ঠিক আছে কিনা দেখো তো। 13/8, হ্যাঁ এই তো, বলো বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে আমাদের ভাগশেষ। বুঝতেছো? মুনতা, তোমার হিসাব মনে হয় ভুল হয়েছে, জি ভাইয়া। এখন ঠিক করে নাও, ঠিক করে আমাকে জানাও, আমি সামনের দিকে আগাই। এদিকে আগান ভাইয়া, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ।
ঠিক আছে? আমরা বাঙালি জাতি হিসেবে আমরা মনে হয় অনেক সুবিধাবাদী, তাই না? নতুন একটা সরকার গঠন হয়েছে, বাট দেশের কি অবস্থা হইতেছে, যে যেমনে পারতেছে দাবি আদায় করে নিতেছে। স্টিল নাও জি ঢাকা ভাই। বিশ্ববিদ্যালয়ে ঝামেলা হইতেছে, বুঝছো? তো এখন তোমাদের না পড়াইলে হয়তো আমি যাইতাম ওইখানে। আচ্ছা দেখো, ভাই ওই যে ম্যাথস এর বিষয়টা কি, ওনারা নাকি বিডিএস থেকেই যাচ্ছে। ওইটা পরবর্তীতে ওইটা তোমার উইথড্র করে নিছে। ওইটা হচ্ছে ওরা ওই যে ব্ল্যাকমেল কইরা যায়, দেন হচ্ছে অ্যাকচুয়ালি ওদেরকে রেজিস্ট্রেশন করাই নিছে, বাট পরে ওইটা বাতিল করে দিছে। কারণ ওই যে কিছুদিন আগে ডক্টরদের একটা ইয়ে গেল না, আন্দোলন, দেন ও ওই হ্যাঁ। আন্দোলনের সময় ওইটা তোমার বাতিল করে দিছে। বাট আজকে তোমার আনসাররা বাহিনী আছে না বাংলাদেশের, এরা হচ্ছে স্টিল এখন 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 তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয়ের সামনে, সচিবালয় ঘেরাও করে কিছু দাবি ছিল, ওইটা মানা হয়েছে। দেন আবার তারা কিছু দাবি নিয়ে আসছে। এখন ওইটা তোমার মনে করো পোলাপাইনের উপর মারামারি করতেছে, পোলাপাইনটা মায়ের হাসপাতালে পাঠাই দিছে। এখন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলে যাচ্ছে, মানে ওই সচিবালয়ের দিকে যাচ্ছে স্টুডেন্টদেরকে প্রোটেক্ট করার জন্য এবং আনসার গুলাকে সাহায্য করার জন্য। তো আমিও যাইতাম, বাট হচ্ছে তোমাদের পড়াচ্ছি আর কি। এটা বাতিল করে দেওয়া উচিত একদম ওদের, আসলে ওরা এটা একটা আজের একটা বাহিনী, কোনো দরকারই নেই ফালতু একটা বাহিনী। কোনো কাজ আচ্ছা যাই করলো হোক, না। সেটাই মানে মানুষের যে বলে না বাঙালি তো খুব সুবিধাবাদী জাতি, এত স্টুডেন্ট জীবন দিল, এত মানুষ জীবন দিল, এখন দেশটার একটু গুছাইতে দে, একটা সময় দে, তোর দাবিগুলো আস্তে আস্তে শোনা হবে। ইভেন বাংলাদেশের একটা জায়গার মধ্যে এত বন্যা, এত বিশাল বড় বন্যা, ওইটাকে আগে একটু কাটাই উঠতে দে। এখন তাদের দাবি, এখন সবকিছু মানতে হইব। মানে এই দেশটার মানে কি বলবো আসলে, মানুষের চিন্তা চেতনা, মানে আমাদের আগের জেনারেশন, আমরা যারা জেন জি, আমরা যাদেরকে বলতেছি আমাদের জেনারেশন, আমরা তো অ্যাকচুয়ালি অনেক কিছু বুঝি না, তাই না? যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। তো আমরা পারবো তো নাকি? এই ম্যাথ গুলো দেখো তো। জি ভাইয়া। ওকে, তো এখন উৎপাদক বিশ্লেষণ আছে, কিন্তু আমি চাচ্ছি যে আমরা উৎপাদক বিশ্লেষণে যাওয়ার আগে আমরা আরেকটা টপিক শিখবো। সেই টপিকটা কি? এই সেম টপিকটাই, বাট এটা দিয়ে কিছু ম্যাথ পরীক্ষায় আসে, যেটা হচ্ছে আমরা নিজেরা ফেস করেছি। তো আমি ওইরকম কয়েকটা ম্যাথ তোমাদেরকে প্র্যাকটিস করাই আগে। দেখো, আমি একটু বইটা বের করে নিই। দেখো, আমরা এখন যদি বলি, ধরো হচ্ছে আমরা যাই, তোমরা কোশ্চেনটা দিকে তাকাও। এক সেকেন্ড, where is, ওকে দেখো, a polynomial of x is equals to 5x cube ওকে, 5x cube plus 6x square minus ax প্লাস 6। আমরা এই অঙ্কটার মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করব। বলা হয়েছে কি জানো, এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা পদের সহগ গুলা দেওয়া আছে, যেমন এটা 5, এটা 6, কিন্তু এইখানে দেখো এই এক্স এর সহগের মধ্যে যে এ, সে এর মানটা আমরা জানি না। কিন্তু কোশ্চেনে কি বলা হয়েছে বলতো, বলা হয়েছে কি, এত কে আমি যদি x-2 দ্বারা ভাগ করি, x-2 দ্বারা যদি আমরা ভাগ করি, দেখো, দিয়ে বের করতে বলছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা ভাগ করলে আমরা ভাগশেষ 6 পাবো। যদি ভাগশেষ না পাইতাম তাহলে কি হইতো বলতো, তাহলে আমরা ওই যে x-2 x=2 সেটা বসানোর পরে আমরা যা পেতাম সেটাকে শূন্য ধরে নিতাম। এখন বলা হয়েছে না শূন্য না, এটা আসলে ভাগশেষ 6 বলা হয়েছে, ভাগশেষ 6 হয়। তাহলে আমাদের এই যে এ কত, তোমরা কি ম্যাথটা পারবা? যেটা আমি আগে একবার করাইছিলাম, মনে করে দেখো। যদি পারো আমাকে করে দেখাও, না পারলে আমি করে দিই। বলো তো পারবা কিনা, আসলে সাহস নিয়ে বলো। ট্রাই করতে আচ্ছা ভাইয়া, চাও? না ভাইয়া করেন, করে ওকে হচ্ছে। ঠিক আছে, চলো আমরা করি। তো আমরা একটু মুছে দেই। কোশ্চেনটা তো বুঝে ফেলছো তাই তো? আমি কোশ্চেনটা শুধু ইয়াটা জি রাখি, ভাইয়া। অ্যানসারটা রাখি। ওকে, x-2 দ্বারা ভাগ করবো, কিন্তু তো আমরা x-2 দ্বারা ভাগ করি। তো p of x কে x-2 দ্বারা ভাগ করলে x-2 যদি 0 হয়, x 2 হবে। তো 2 হইলো, তো 5 × 2 কিউব প্লাস 6 × 2 স্কোয়ার মাইনাস a × 2 প্লাস 6, মানে ইনস্টিড অফ x
we will input the value of 2. তো এখন দেখো 2 কিউব মানে হচ্ছে 8, 8 into 5 40, 2 স্কয়ার মানে 4, 6 into 4 24, minus 2a plus 6. এখানটাকে একটু গুছিয়ে লিখো। গুছিয়ে কিভাবে? আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে মাইনাস 2 এটাকে আগে লিখি আর সংখ্যাগুলোকে হিসাব করে ফেলি। দেখো আমাদের হিসাবগুলো ঠিক আছে কিনা। 40 into 20, 40 যোগ 24 plus 6, আমাকে যোগফলটা বলো তো কত হয়? 70। 70, তাই তো? ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ভাগশেষ, কিন্তু বলা হয়েছে এই ভাগশেষটা আমরা 6 পেয়েছি। তার মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন মাইনাস 2a plus 70 is equals to 6। এটা বুঝতে পারছো? জি ভাইয়া। কারণ এটাই তো আমাদের ভাগশেষ, আর সেই ভাগশেষটা 6 এর সমান, কারণ 6 ভাগশেষ পাওয়া গিয়েছে। সো আমরা বলতে পারি এই মাইনাস 2a plus 70, এখানে যদি a এর মানটা থাকতো তাহলে সেটা 6 হইতো। সো এখন এই টোটাল রাশিটার মান হচ্ছে 6। তো এখন আমরা প্রশ্ন মতো কি লিখবো? দেখো এখানে জায়গা নাই, আমি এখানে লিখতেছি। দেখো, তো অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন মতে, এক সেকেন্ড, ভাইয়া এটা মুছে দিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো মাইনাস 2a plus 70 is equals to 6, খুব ইজি। এখন আমরা কি করব? মাইনাস 2a এখানে থাকলো, 6 minus 70 কত হয় বলো তো? মাইনাস 64, তাই তো? a জি মাইনাস ভাইয়া। মাইনাস কাটা চলে গেল। সো a বাই 64/2, 64/2 কত হয় বলো তো? 32। তো এই এর মান হচ্ছে 32। বলো তোমরা বুঝতে পারছো কিনা অঙ্কটা? জি আচ্ছা, ভাইয়া অঙ্কটা যদি বুঝেছি। বুঝে থাকো, ওকে, অঙ্কটা যদি বুঝে থাকো আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব, এবং এই হোমওয়ার্কটা কালকে তোমরা আমাকে করে দেখাবা, এবং এটাই পরীক্ষার একটা অংশ আর কি। বাট আমি অবশ্যই কোশ্চেন বানিয়ে তোমাদেরকে একটা পরীক্ষা নিব ইনশাল্লাহ। দেখো আমি একটা কোশ্চেন দেই, দেখি তোমরা পারো কিনা বা আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, আমি কোশ্চেনটা বের করি আগে। আচ্ছা, যদি এরকম কোশ্চেন আসে, ধরো একটা বহুপদী দিয়ে বললো এটার একটি উৎপাদক প্রমাণ করো, তার মানে কি? তার মানে ধরো এই যে একটু আগে আমরা যে পলিনোমিয়ালটা নিয়ে আলাপ করলাম, সেখানে সেটাকে আমরা x-2 দিয়ে ভাগ করার পরে একটা ভাগশেষ পেয়েছিলাম। যদি আমরা ভাগশেষ না পাইতাম, মানে ভাগশেষ যদি শূন্য হইতো, তাহলে আমরা কি বলতাম? যে এই x-2 উক্ত যে পলিনোমিয়ালটা আছে তার উৎপাদক, কারণ উৎপাদক দিয়ে ভাগ করার পরে ভাগশেষ থাকবে না, তাই না? জি ভাইয়া। ওকে, আমাকে 1 মিনিট সময় দাও, আমি অঙ্কটা বের করি। ওকে, দেখো পলিনোমিয়ালটা হচ্ছে x⁴ minus 5x³ plus 7x² minus a। এখন এটার একটি উৎপাদক, এর একটি উৎপাদক x-2, তাহলে a is equals to কত? এটার উৎপাদক x-2 মানে কি? এটার মানে হচ্ছে তুমি যখন x এর মান 2 বসাবা, বসিয়ে তুমি যে ভাগশেষটা পাবা সেই ভাগশেষটা হচ্ছে শূন্য হবে, কারণ বলেই দিছি এটা এটার উৎপাদক। দেন তুমি ওই রাশিটাকে শূন্য ধরে তুমি a এর মানটাকে অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখে বের করে ফেলবা। বলো তো পারবে কিনা? আমাকে বলো একটু যে পারবে কিনা। ভাইয়া এক্স এর মান শূন্য ধরে? না না, এক্স এর এই x-2 বলে দিছি এটার একটা উৎপাদক, তার মানে কি তুমি x এর মান 2 পাবা না এখান থেকে, সে জি 2 ভাইয়া। এখানে বসাবা। বসানোর পরে এটা তো আমাদের ভাগশেষ হবে। তো যেহেতু x-2 এটার উৎপাদক বলেই দিছে, সো সেই ভাগশেষটা তো আর নেই, মানে শূন্য। দেন তুমি যা পাবা সেটাকে শূন্য ধরে একটু আগে যেভাবে করছিল আর কি, দেখাই আমি। এখানে যেমন এটা ভাগশেষ কত পাইছে? 6 বলে দিছে না? বলো তো। হ্যাঁ, বুঝতে পেরেছি ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এটাই হচ্ছে হোমওয়ার্ক। সো সি ইউ নেক্সট ক্লাস ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।